ওটা আপনাকে দেখেছি আমি, কাকতালীয় ভাবে মিলে গেছে। লোকজন আমাকে জিন্দাবি না বলে আপনারা বলা উচিত এখন থেকে। কারণ আমি বললে তো ওটা 5-6 মাস, কোনোটা এইবার বললে মনে করেন আমি বলছি যে 16ই ডিসেম্বর, সেটা পরের বছর 16ই ডিসেম্বর হয়, কিন্তু হয় এই জন্য লোকজন জিন্দাপীর বলে। আপনি 24 ঘন্টা না যাইতেই হলে গেছে, আপনারা তো জিন্দাপীর জিন্দাপীর বলা উচিত। যাই হোক, সেটা অন্য বিষয়। এই যে রয়টারকে তিনি বলেছেন আমি আত্মসমর্পণ করব নেতাকর্মীর সঙ্গে, শেখ হাসিনার সম্পর্কে আমি স্টাডি করেছি বেশি দিন না, তাকে নিয়ে আমি 5 বছর স্টাডি করেছি। তিনি যখন ক্ষমতায় ছিলেন, আর এই যে এই প্রায় 2 বছর, বেশি দিন যাবত তাকে না স্টাডি করিনি। আমি তার সম্পর্কে আমার ব্যক্তিগত ধারণা, তিনি যেটা একবার বলে ফেলেন, সেটা ভুল হোক, শুদ্ধ হোক, লাভ হোক, ক্ষতি হোক, তিনি তা করে ফেলেন। তার প্রমাণ তার প্রমাণ হলো, যখন আমি দেখেছি যে কওমি মাদ্রাসার যে সনদ নিয়ে কথা হয়, আওয়ামী লীগের অনেক নেতাই নাখোশ ছিলেন। কেউ ভয়ে বলেনি, কিন্তু 2-4 জন তাকে বলে ফেলেছিলেন। তিনি যে কোনো কারণে হোক সেই বিষয়টা তিনি এড়িয়ে গেছেন। তার মানে কি, তিনি কোনো বিষয় যখন তিনি যেটা বলে ফেলেন, তিনি সেটা করে ফেলেন। আরেকটা জিনিস দেখেন আপনি, তার কাছে বন্দর চেয়েছিল, তার কাছে করিডোর চেয়েছিল, জননেত্রী শেখ হাসিনার কাছে আরো কিছু চেয়েছিল। সেগুলো জানলো আমরা এই মুহূর্তে সঙ্গত কারণে বলতে পারতেছি না। আমরা কখনো তার মুখে, কখনো তার একেবারে ঘনিষ্ঠ জনদের মুখে শুনেছি শেখ হাসিনার কাছে দেশের আর কি কি অবস্থা। আজকেও একজনের সাথে আমার দেখা হয়েছে, আমার বাসায় তিনি মেহমান হয়ে এসেছিলেন। তিনি বললেন যে নেত্রী তাকে বলেছেন এই চেয়েছিলেন, মানে এমন একটা বিষয় বললেন যেটা তো দেওয়া যায় না। একটা দেশকে এত বিকিয়ে দেওয়া যায় না। তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন, তার মানে কি তিনি না করেছেন, তার পিতাও না করে গিয়েছিল। তাহলে তো তিনি যুদ্ধ ছাড়াই এই দেশে 71 যুদ্ধ ছাড়াই ক্ষমতায় যেতে পারতেন। তিনি আপোষ করেন নাই। তিনি জনগণকে সাথে নিয়ে তিনি যুদ্ধ করেছেন, নিজে জান দিয়েছেন, কিন্তু আপোষ করেন নাই। জননেত্রী শেখ হাসিনা তাই, তিনি দেখেছেন দেশের স্বার্থ বিরোধী কোনো বিষয়ে তিনি কারোর সাথে আপোষ করবেন না, তাতে যদি তার কুর্সি চলে যায় তবুও না। এটা আমি তাকে পছন্দ করি, এবং এটাই হওয়া উচিত। একটা মানুষ দেশ চালাতে গেলে, আপনাকেও যদি কালকে ক্ষমতা দেওয়া হয়, আমাকেও যদি দেওয়া হয়, আমরা যদি দেশের জন্য 100 কাজ করি, 5টা তো ভুল হবেই। একেবারে নাও যদি করি, মনে করেন একটাও ভুল হয়নি, তাও তো 5টা হবে। আর একটা 10%, 20% ভুল হতেই পারে, কিন্তু একটা দেশ মৌলিক যে বিষয়গুলো আছে সেই বিষয়ে যদি আপোষ করি, তাহলে কিন্তু একটা ভুল করলেই দেশ ধ্বংস হয়ে যাবে। জননেত্রী শেখ হাসিনা যদি বন্দর দিয়ে দিতেন, করিডোর দিয়ে দিতেন, তাহলে তাকে ক্ষমতার বাইরে যেতে হতো না। কিন্তু একটা জিনিস কি হতো জানেন, আজীবনের জন্য ইতিহাসে তিনি গাদ্দার, এবং নিজের কাছেও তিনি অপরাধ বোধে ডুবে থাকতেন। কিন্তু এখন কিন্তু উল্টা, তিনি ক্ষমতা থেকে তাকে বিচ্যুতি করা হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের রক্ত গিয়েছে, সম্ভ্রম যাচ্ছে, সম্পদ যাচ্ছে, সব ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন সহ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের যে নির্যাতন নিপীড়ন চলতেছে, কেন? কারণ জননেত্রী শেখ হাসিনা বন্দর দেননি, তিনি করিডোর দেননি, তিনি দেশের ভিতরে আরো স্থাপনা করতে যারা চেয়েছিল তাদের সেই সুযোগ দেননি। কিন্তু এতে কি হয়েছে, তার এটা না মানার জন্য হয়তো ক্ষমতাচ্যুত হয়েছেন, কিন্তু তিনি জনগণের হৃদয়ে একদিন না একদিন স্থান পাবেন। কারণ মানুষ দিন যত যাচ্ছে তত স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে যে এটা শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করা হয়েছিল জুলাই আগস্টের যে আন্দোলনের তথাকথিত আন্দোলন, এটা হচ্ছে সন্ত্রাসী আন্দোলন। তারা কখনো বলেছে সান্ডা মাহফুজ মাস্টার মাইন্ড, কখনো বিএনপিরা বলে তারাই মাস্টার মাইন্ড, সালাউদ্দিন সাহেব নিজে বলেছেন তারেক রহমান মাস্টার মাইন্ড, কখনো ভিপি নূর বলেছে তারাই মাস্টার মাইন্ড, কখনো সিংকু বামেরও বলেছে তারাই মাস্টার মাইন্ড, মহান বিপ্লবী। কখনো তারাই বলতেছে যে পিটার হাস মাস্টার মাইন্ড। একজন এমপি তো মহিলা এমপি নাকি, কোন কার মা, জুলাই সন্ত্রাসীদের মা বলেই ফেলেছেন যে পিটার হাস না থাকলে তারা এটা এত কিছু করতে বলে দিয়েছে। আবার পিনাকি ভট্টের যে গুরু, তিনি যার রুহানি আওলাদ ফ্রড মাজার, তিনি তো বলেই দিয়েছেন যে এটা আমেরিকার টাকা, আমেরিকার কথাই হয়েছে। আমরা যখন এই কথাগুলো বলেছি তখন আমাদের বলেছে আমরা আওয়ামী লীগের দোষর, শেখ হাসিনার দোষর, ভারতের দালাল, নরেন্দ্র মোদীর দালাল, ইদানিং আবার শুভেন্দু অধিকারী দালাল বলি। তো ওগুলো কারা বলেছে? আমরা বলি আমরা যাহাই বললাম তাহাই তো তোমরা এখন বলতেছ, তাহলে দোষটা আমাদের দিল। তবে আপনি যেটা বললেন, শেখ হাসিনা যেটা ঘোষণা দিয়েছেন, যে কথাটা শুরু করেছেন, তিনি যেটা বলে ফেলেছেন তা করবেন, করবেনই তিনি। ডিসেম্বর হবে, তিনি, তাকে যদি গুলি করা হয় তবুও তিনি আসবেন, তাকে যদি আত্মসমর্পণ করতে হবে তিনি আসবেন।
তার যদি মুখোমুখি হতে তবুও তিনি আসবেন। আর আমি নিশ্চিত জননেত্রী শেখ হাসিনা যখন ঘোষণা দিয়ে ফেলবেন আমি এত তারিখে আসতেছি, আর 1 সপ্তাহ আগে থেকে বাংলাদেশ উথল-পুথল হয়ে যাবে। একেবারে ভূমিকম্প শুরু হয়ে যায় বাংলাদেশে। আমি বলেছিলাম শুধু তিনি আসলে না, তিনি যদি ভিডিওতেও আসতেন কনফারেন্সে, আমি বলেছিলাম যে বাংলাদেশে ভূমিকম্প শুরু হয়ে যাবে। বাংলাদেশের মানুষ অপেক্ষা করতেছে। এই জন্য নয় যে আওয়ামী লীগ খুব ভালো, শেখ হাসিনার জন্য বাংলাদেশ অপেক্ষা করতেছে এই জন্য নয় যে ছাত্রলীগ ভালো, শেখ হাসিনার জন্য বাংলাদেশ অপেক্ষা করতেছে এই জন্য নয় যে যুবলীগ ভালো, শেখ হাসিনার জন্য বাংলাদেশের মানুষ এই জন্য অপেক্ষা করতেছে যে কৃষক লীগ ভালো না, সেই জন্য না। কেন জানেন? তারা এখন বলতেছে আগেই ভালো ছিলাম, আগের স্বামী যদি 2টা কুনিও দিত পেটে কিন্তু ভাত দিত, কাপড় চোপড় দিত। এখন যে স্বামী পেয়েছে সে ভাতও দেয় না, কুনি দিয়েও ক্ষান্ত থাকে না, 2-4টা উফটাও মারে, লাথিও মারে। এখন তো বুঝতে পেরেছে, বাংলাদেশের জনগণ এখন বুঝতে পেরেছে যে শেখ হাসিনাকে তারা যতই ফ্যাসিস্ট বলে তুলে ধরুক সমাজে, এই তথাকথিত ভাবির পোলার আর জামাতিরা, জনগণ বুঝে ফেলেছে শেখ হাসিনা ছাড়া এই দেশের মানুষের পেটে ভাত যাবে না, শেখ হাসিনা ছাড়া এই দেশের কোনো উন্নয়ন ঘটবে না। তার মানে শেখ হাসিনা ফ্যাসিস্ট নয়, শেখ হাসিনা আর্টিস্ট। কয়টা সিংকুমাম আর কয়টা জঙ্গি মৌলবী আর স্বাধীনতা বিরোধীরা তো শেখ হাসিনা বিরোধিতা করবে। শেখ হাসিনা যদি জান্নাত থেকে মান্না চালু আইনা খাওয়ায়, তারপরেও কি স্বাধীনতা বিরোধীরা শেখ হাসিনাকে মেনে নেবে? প্রশ্নই আসে না, নেয়নি কোনোদিনও। বঙ্গবন্ধু কি তাদের সাথ দেয়নি? বঙ্গবন্ধুকে জীবন, নিজের জীবন সব পরিবারের 14 জন, প্রায় 14 জনের জীবন উৎসর্গ করতে হয়েছে। শেখ হাসিনা মরতে মরতে বেঁচে গেলেন ছাড় দেওয়ার কারণে। এদের আপনি যত কিছুই দেন, এদের যতই কওমি সনদ দেন, এদের যতই মাদ্রাসা বানায় দেন, মসজিদ, বললামই তো, আসমান থেকে আল্লাহর কাছে দোয়া করে যদি তাহাজ্জুদ নামাজের সময় সত্যি সত্যি আল্লাহ বলে যে আমি মান্না সালোয়া দিলাম, কারণ আল্লাহ নাকি সবই পারে, তো জিব্রাইল আসবে না, কোরআন নাজিল হবে না, ঠিক আছে, কিন্তু আল্লাহ তো যে কোনো লোকের দোয়া কবুল করতেই পারে, অন্য যে কোনো। আল্লাহ মনে করেন দোয়া করলো, আল্লাহ তুমি বাংলাদেশের জনগণের জন্য মান্না সালোয়া দাও, আর কিছু আমেরিকান ডলার দাও, যেটা মানুষ আশা করেছিল শেখ হাসিনাকে উচ্ছেদের পরে। মনে করেন শেখ হাসিনা সেটা পাইনি, তারপর এগুলো যদি এনে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দেয়, মানবে না। আর আমাদের শেখ হাসিনা যদি আসার পরে আমাদের একটু ধন্যবাদও না জানায়, তারপর হয়তো আমরা গুসা করব, কষ্ট পাবো, আমাদের হৃদয় ভেঙে যাবে, কিন্তু তার বিরোধিতা আমরা করবো না, মুক্তিযুদ্ধের বিরোধী অবস্থানে আমরা যাবো না। কিন্তু ওদের যদি আপনি সোনা দিয়ে মুখ ভরে দেন, তারপরও স্বাধীনতা বিরোধীরা কোনোদিনই বাংলাদেশের আওয়ামী লীগ, শেখ হাসিনা, বঙ্গবন্ধু পরিবারকে মেনে নেবেন। এবার শেখ হাসিনা আসতেছেন, এটা বাংলাদেশের জন্য ভালো খবর, আর স্বাধীনতা বিরোধীদের জন্য খুবই দুঃসংবাদ। জি, ধন্যবাদ। ফরিদ ভাই, আপনার কথাগুলোর সাথে এই যে আপনি আপনার যে ভাবির পোলাদের কথা বলছেন, আমি তো বলি যে বঙ্গু জনগণ, বাঙ্গু, তার মধ্যে ওই যে সাদা শকুনটা আজকে এই যে ডিবিসি নিউজে উনি বলছেন শেখ হাসিনা আগে বলেছেন তিনি দেশ ছেড়ে পালাবেন না, কিন্তু তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, এবারও তিনি আসবেন না, তিনি যেটা বলছেন সেটা করেন না। আমার কথা হচ্ছে যে ওনাকে আবার একজন কি অধ্যাপক লেখেন, আবার আরেক মন্ত্রী আছেন ওই বিএনপির কি শামা ওবায়েদ, যার কিছু দুষ্ট দুষ্ট ভিডিও আমাদের কাছে আছে, কিছু দুষ্ট ভিডিও আছে, তিনিও বলেছেন যে বন্দি বিনিময় চুক্তির অধীনে আনা হবে। বন্দি শেখ হাসিনা কি ভারতে বন্দি নাকি? আর শেখ হাসিনাকে আসলে পালাইছেন সাদা শকুন নাকি একজন শিক্ষিত অধ্যাপক, তো যে বেটা এইটাই জানে না, তো শেখ হাসিনা কি ওনাদের যে পাইকাদের মতো পালাইছেন কিনা, 71-এ ওনার বাপদাদারা যেভাবে পালিয়েছেন সেভাবে পালিয়েছিলেন কিনা? এরা নিজেরা তো পলায় পলায় থাকে, জামালপুরের ভাষা, নিজেরাই পলায় থাকে, পলান্তি খেলে। 71 থেকে 75 এদের কিন্তু হারিকেন লাগায় খুঁজে পাওয়া যায়নি, না হারিকেন লাগিয়ে খুঁজে পাওয়া গেছে, না হেজাক বাতি দিয়ে খুঁজে পাওয়া গেছে, পাওয়া যায় না তাদের। 75-এর পরে তারা জিয়াউর রহমানের সুবাদে আস্তে 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 তাদের চেহারা প্রকাশ হলো। তখনও কিন্তু প্রকাশ্যে আসার মুরুদে পোলায় নাই। আজও কিন্তু বঙ্গবন্ধুর খুনিরা প্রকাশ্য ঘুরে না, আজও নয়, এত বড় বড় বীর প্রকাশ্য ঘুরে মুরুদ তাদের নেই। তেমনি এই পাক হানাদার বাহিনীর সহযোগী জামাতেরও বেরোয়নি, এরা পালিয়েছিল। এমনকি গোলাম আজমেরা, নিজামিরা, সাইদিরা তাবলিগে গিয়ে পালিয়ে থাকতো, পাকিস্তানে চলে গেছিল, কিন্তু একটু শব্দটি করতে পারে নাই তারা। কিন্তু এখন শেখ হাসিনাকে বলে পালায় গেছে, তো হেলিকপ্টার দিয়ে যদি পালায় যায় বলে। এটা আমরা জানতাম না যে 18 জন বাংলাদেশের সামরিক হেলিকপ্টারে 18 জন সামরিক ব্যক্তি
সাথে নিয়ে পালানো যায়, আবার তারা ফিরে আসে। বিষয়টা কি দাঁড়ালো? আচ্ছা, আমি যদি পালিয়েই থাকি, তাহলে আপনার হেলিকপ্টার আপনার বাড়ির থেকে আমাকে নিয়ে আসলো, আপনার ভাই ভাতিজা 18 জন, দেখে পালানো হলো। তারা বলতে পারতো যে তাকে উচ্ছেদ করেছে, বিদায় করে দিয়েছে, বের করে দিয়েছে, এটা বললে তাও একটা কথা খাটতো। এই যে তাকে হেলিকপ্টার দিয়ে শেখ হাসিনাকে দিল্লি রেখে এসেছে, তাও কিছুটা যুক্তি খাটতো। কিন্তু যখন বলে পালিয়ে গেছে, আমরা তো এটা জানি না, এদের মুরদে কোলায় নাই তাদের ঠেকানে। তারা জানে যে শেখ হাসিনা শেখ রেহানার কিছু হলে বাংলাদেশ অস্তিত্ব হারিয়ে ফেলবে, জামাতিদের অস্তিত্ব হারিয়ে ফেলবে। তাদের যে প্রভু, তারা জানতো যে শেখ হাসিনা শেখ রেহানার কিছু হলে বাংলাদেশে সিভিল ওয়ার হবে, এটা তার প্রভু রাষ্ট্রগুলো জানতো। তার জন্য শেখ হাসিনাকে দুইটি দেশের কারণে, একটা তো ভারত সবাই জানে, আর একটা দেশ আমি এখন বলতেছি না, সময় মতো বলবো, এই দুইটি দেশের কারণে হিম্মতে কোলায় নাই শেখ হাসিনা এবং শেখ রেহানাকে কিছু করার। এটা 4 তারিখে তাকে হত্যা করতে চেয়েছিল, পারেনি। এরা যত কথাই বলে, এরা হত্যা করতে চেয়েছিল, কিন্তু তারা পরে সসম্মানে তাকে রেখে আসতে হয়েছে, উপায় ছিল না। এবং শেখ হাসিনাকে কি বলে হেলিকপ্টারে তুলেছে? তিনি যদি জানতেন তাকে দিল্লি রেখে আসা হচ্ছে, তিনি যেতেন না। তাই তাকে কি বলছে, আপনাকে গোপালগঞ্জ নিয়ে যাচ্ছে। তাই তাকে কোন রকম হেলিকপ্টার তুলে তারা দিল্লি নিয়ে চলে এসেছে, কারণ হেলিকপ্টার তো শেখ হাসিনা চালান। পালায় গেলে শেখ হাসিনাকে হেলিকপ্টার চালাইতে জানাতে আচ্ছা, ধরলাম যদি প্রাইভেট কার হইতো, মোটর সাইকেল হইতো, এমনকি বাস হইতো, ট্রাক হইতো, তাও বলতাম শেখ হাসিনা চালাইছে বা তার লোকেরা চালাই নিচ্ছে। কিন্তু শেখ হাসিনা কি তাহলে হেলিকপ্টার চালাইছে জানে? তাও সামরিক হেলিকপ্টার। তিনি সিগন্যাল কারে কয় বুঝেন, আবার 18 জন বাহিনী, তাদের অ্যারেস্ট করে না কেন? তিনি যদি পালিয়ে যায় গিয়ে থাকেন, তাহলে তার সহযোগিতা করেছে 18 জন সামরিক ব্যক্তি, সে পাইলট সহ তাদের গ্রেপ্তার করে না কেন? এরা নিজেরা যখন পালাবে, ওটা হলো হিজরত। এরা তুরস্কে পালিয়ে গিয়েছিল, তারপরে আধা পাগল হয়ে শিলং সালাউদ্দিন আসামে থাকতো, যাই ওটা আলাদা, ওটা পালিয়ে যাও বলতেছি না আমরা। জামাতে যে আরেকটা আছে চামারের দেশের সম্পাদক পালাইছিল, শফিক রেহমান পালাইছিল, তারেক রহমান তো মুসলেখা দিয়ে গেছে, তারেক রহমান তো মুসলেখা দিয়ে গিয়েছিল, শেখ হাসিনা তো তাও হেলিকপ্টার দিয়ে গিয়েছে, তাকে রাখা হয়েছে। তারেক রহমান তো একদিনে 3টা মুসলেখা দিয়ে তারপর লন্ডন গেছে। শেখ হাসিনা কিন্তু মুসলেখা দিয়ে জানে, এমনকি তার পদত্যাগ পত্র খুঁজে পাওয়া যায় না। এই দেশের প্রেসিডেন্টও বলেছে, সামরিক বাহিনীর লোকেরা বলেছে, তার তো কোনো পদত্যাগ পত্র নাই। মানে শেখ হাসিনার কাছ থেকে একটা পদত্যাগ পত্র নিতে পারে নাই, এই মুরদে তাদের কোলায় নেই। তাহলে সারা জীবন বলতো এই যে শেখ হাসিনা পদত্যাগ করে গিয়েছে, একটা জিনিসে তারা ধরা খেয়ে গেছে, তাই এখন বলে পালায় গেছে। এটা যদি পালায় যাওয়া হয়, তাহলে এরকম পালায় যাওয়া তো খারাপ না। হেলিকপ্টার দিয়ে যদি সামরিক বাহিনীতে পালায় যাওয়া হয়, তাহলে এটা তো খারাপ না। আর ওই যে জামাতের সাদা শকুন আমিরের যে কথা বললেন, তাহলে শেখ হাসিনা যে বলেছেন তিনি আসবেন না, তাহলে এত টেনশন কিসের? তাহলে তার নাকে তেল দিয়ে ঘুমাক, শেখ হাসিনা আসবে না, নাকে তেল দিয়ে ঘুমাক। কিন্তু আমি জানি শেখ হাসিনা যেদিন ডেটটা দিবেন, তার 72 ঘন্টা আগে থেকে এরা পালানো শুরু করো, আপনি লিখে রাখেন, এটা খুঁজে পাবেন না আপনার কেন্দ্রে। আর যদি থাকে, তাহলে আবার সে 71 মতো মুখোমুখি হইতে হবে, আবার সেই সাদা শকুনের 71-এর পরাজিত শক্তিকে আমরা আবার পরাজিত করবো শেখ হাসিনার নেতৃত্বে, কোনো সন্দেহ নেই। সাদা শকুনের আজকে একটা ভিডিও আছে, এটা খুব ভাইরাল, জামাতিরা প্রচার করতে, মানে চিটং শহর তো ডুবে গেছে পানিতে, দেখছেন? ওইখানে উনি রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, শার্ট টাট খুললা, খালি একটা ওই যে চাষা বুসারা গেঞ্জি পরে, গেঞ্জি বইরা। এই বেটার বিভিন্ন জায়গায় দেখি যে গেঞ্জি, এরকম গেঞ্জি পরে, মানে বডি বিল্ডিং দেখায় মনে। এটা কোন ধরনের রুচি হারামজাদা? শোনেন, এরা হলো ডাক্তার, নাম এর নাকি ডাক্তার সই করবে, কোন চেম্বারে ডাক্তারগিরি করছে আমরা জানি না। হোমিওপ্যাথি করতে পারে না, আমি শুনছি সে নাকি চিটাগাং মেডিকেলেই পড়তো, না সিলেট মেডিকেলেই, কিন্তু তার কোথায় ডাক্তারি করছে আমরা জানি না। ওই যে আরেক দাঁতের ডাক্তার আছে না, জোকার না লায়ক, জাকি না লায়ক, হ্যাঁ। কোথায় যে ডাক্তারি করছে আজ পর্যন্ত কেউ জানে না। এরকম ডাক্তার আর কি। তো যাই হোক, এরা তো হোমিওপ্যাথি ডাক্তার হলে ডাক্তার লেখে, আর তো উনি ডাক্তারই, ডাক্তার লেখে, ভালো কথা। তো তিনি এই পানিকে এখনো বললেন না কেন যে এটা ভারতের পানি, ভারত পানিতে আমাকে ডুবাই দিতে, এই অভিযোগ এখনো করে নাই। আমি তো আশ্চর্য হয়ে গেছি। না, আওয়ামী লীগ আমলে বন্যা হলে তো কিছু খোদার গজব, এখন কি? আচ্ছা, তখন ছিল খোদার গজব, আর এখন তো হওয়ার কথা যে ভারত পানি ছেড়ে দিছে, এই অভিযোগটা কেন করে না? এখন ওটা খোদার গজব না, এখন ওটা রহমত। আওয়ামী লীগের আমলে যদি রহমত তো ভাই পায়ে লাগানো উচিত না, রহমত তো পায়ে লাগালে গুনাহ। এটা কি পায়ে করলেন? লাগানো যাবে না, তারপরে নাবির নিচের লোম টোম এগুলো লাগানো যাবে না, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কথা। এখন গজব বলতে পারতেছে না যে এটা ভারতের পানি, গজব। বড়ই বিপদে আছে সাদা শকুন। তাদের এই ড্রামা, এই পানিতে যে যাচ্ছে, পানিতে একটু ভিজা অভ্যাস করুক, কারণ এরা তো পানের জলে ভেসে যাবে বঙ্গোপসাগরে ডিসেম্বর মাসে, তাই একটু অভ্যাস করতে দেন। এবার আওয়ামী লীগের
আন্দোলনের বন্যায় ভেসে যাবে, একটু অভ্যাস করতে দেন, অভ্যাস করতে দেওয়া ভালো। তো আমার খুব ওই একজন লেখছে জামাতের আমি সমকামী, সমকামী হলেও সমস্যা ছিল না, প্রাপ্তবয়স্কের সাথে সে যা ইচ্ছা তাই করুক, মিউচুয়ালি যা ইচ্ছা তাই করুক, কিন্তু বাচ্চাদের যে চুমা দেয় এটা হলো সমস্যা। এবং চুমা দেওয়ার পরে আবার বলে এটা নাকি ইসলামে জায়েজ, এটা হচ্ছে আরো বড় সমস্যা। আবার শুধু তাই না, কূটনীতিকদের আবার পিছন থেকে জাবরায় ধরে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আলাইহিল আজিম, আস্তাগফিরুল্লাহ। যাই হোক, সেটা অন্য বিষয়, এটাও তাদের ব্যাপার, তারা প্রভু আর দাসে কি করবে এটা তাদের ব্যাপার। তবে জামাতের আমিরের যে কথাটা বলেছে ওইটাকে নিয়ে আবার একটু বলি, আমার খুব হাসি আসতেছে। এরা যখন পালায় যাবে তখন বলবে আমরা হিজরত করেছি। আমরা দেশে না থাকলে, আত্মগোপনে থাকলে সেটা হলো পলানো, আর তারা যদি পালায় ওটা হলো হিজরত। হিজরত, আচ্ছা। হিজরত। তবে ওই তাবলিগের বেশে পালায় থাকা এবার ছোটামো, কাকরাইল মসজিদ থেকে কয়টা যায় আর কয়টা বেরোয় সব হিসাব রাখা হবে, পাই পাই করে, পই পই করে। আর মসজিদে লুকায় থাকা হবে না। বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ওই যে জামাতি মৌলানা সাহেবদের কিছু ধমক দিলে যে বেহেশত থেকে নাম কাটা যাবে, সেই ডর তাদের দূর হয়ে গেছে এই 18 মাসে। কারণ আগে মানুষ ভয় পাইতো, হ্যাঁ হ্যাঁ তার এলার একটা চটকানা দিমু, টুপি এলার একটা ঘেটি ধরে একটা ঘোরানি দিমু, হ্যাঁ 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 বেহেশত তো পাবো না, পাঞ্জাবি পরা লোকের পাশে একটা কিক দিমু, আহা হা আস্তাগফিরুল্লাহ, বেহেশত থেকে নাম কেটে যেতে পারে। এখন ওই ভয় শেষ হয়ে গেছে। আর এমন বাটপারি বদমাইশি করেছে। কিন্তু এই যে ইরান এর উপরে তামা তামা করতেছে, আমি বলেছিলাম যে ইরানের জানাজার 24 ঘন্টা পরে থেকে আমেরিকা আবার শুরু করবে। 48 ঘন্টা পার হয় নাই, যাই হোক আমার কথাটা ভুল হয়েছে, আপনার মতো 24 ঘন্টা মিলে যায় না, 48 ঘন্টা পরে শুরু করেছে এবং করছে, আরো করবে, করতেই থাকবে। আমরা এই যে চুক্তি একবার বলে আয় রে আয়, পাকিস্তান কত বড় খেলারি, সে যখন চুক্তি করলো যুদ্ধ থামাই দিলে, এমনকি ভারতের সিংকুবামেরা কংগ্রেসীরা দেখলাম বললো, ভারতের নেতারা বলছে এই যে দেখো পাকিস্তান কত ক্ষমতাবান, যারা নরেন্দ্র মোদী বিরোধী, ভারত বিরোধী এবং বিজেপি বিরোধী, তারা দেখি পাকিস্তানের প্রশংসা পঞ্চম। কিন্তু আমরা জানতাম যে এই আলোচনা, এই চুক্তি, এগুলো সব ভেস্তে যাবে, এগুলো আমরা জানি, তাই এগুলো নিয়ে আমরা কথা বলি নাই। আমরা জানতাম তারা তারা করে ফেলবে। আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট ইরানকে তামা তামা করে ফেলবে, কারণ হলো আরবরা চাচ্ছে ইরান ধ্বংস। আরবরা চেয়েছিল বলে খিলাফত ভেঙে গিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে, আরবরা চেয়েছিল বলে ইরান ধ্বংস হবে। আপনি ঠেকাইতে পারেন, আপনি মনে করেন না যে এটা আমেরিকার ইসরায়েলের কথা হচ্ছে, এটা আরব রাষ্ট্রগুলোর জন্য হচ্ছে এবং হবে। কারণ মুসলমানদের 3টা গোষ্ঠী চাইতেছে নেতা হইতে। যেমন মনে করেন আমাদের একটা গ্রাম আছে, সেই গ্রামে 3জন মাতব্বর হইতেছে, আপনি, আমি আর মাসুদ ভাই। এখন আমাদের মনে মনে খায়েশ, আপনিও ভাবেন যে আমিও জামালপুরে মাতব্বর হবো, আমারও খায়েশ জামালপুরে মাতব্বর হবো, মাসুদ ভাইয়েরও খায়েশ জামালপুরে মাতব্বর। ভাই মাতব্বর তো একজনই থাকবেন, 3জন তো হইতে পারবেন না। আপনি চাইতেছেন যে বাংলাদেশের 64 জেলার মধ্যে জামালপুরের জেলা লোক আম করে মাতব্বর মানে আপনি চাইতেছেন, আমি চাইতেছি একজন হতে পারে, জামালপুরের সব মানুষ আমাদের 3জনকে মাতব্বর মানতে পারে, কিন্তু আমরা চাইতেছি শুধু আমাকে মানুষ। তখন তো কোন্দল অনিবার্য। মুসলমানদের মসিহা, মুসলমানদের নেতা, মুসলমানদের খলিফা, মুসলমানদের রাজা বাদশাহ, মুসলমানদের রাহবার বানতে চাইতেছে কে? ইরান। কে? তুর্কি। কে? সৌদি আরব। 3জনে চাইতেছে। তো তুরস্কের খিলাফত ভেঙে খান খান করে দিয়েছে আরবেরা এবং ইরান, এই আজকের ইরানিরা মিলেমিশে এই যে বাংলাদেশের মুসলমানেরা ইরানের পক্ষে চাপা মারে, ভাই খিলাফতটা ভাঙলো কারা? ইসলামী খেলাফত ভাঙছে কে? এই কথা বলে তখন তুই শালা নাস্তিক। ইসলামী খেলাফত ভেঙে ফেলেছে ইরান আর সৌদি আরব। তখন এর নাম ছিল, ইরানের নাম ছিল পারস্য, সৌদি আরবের নাম ছিল হেজাজ আর নজদ। আমি বলেছি ভাই পারস্য আর হেজাজ নজদ তো এই তুরস্কের খেলাফত ভাঙছে। আমাকে তুই শালা নাস্তিক, এটার কোনো জবাব হইলেও কিছু বলতে পারবে না, তুই শালা ভারতের দালাল। মানে তখন আমি শেখ হাসিনার দালাল না, ভারতের দালাল হয়ে যাই। কিন্তু এটাই তো ইতিহাস। তেমনি আমি বহু আগেই বলেছিলাম, আজকে থেকে 7-8 বছর আগে বলেছিলাম এবং প্রতি বছর বলে আসি যে ইরানকে একদিন ধরবে এই মিডিল ইস্টের কারণে। কারণ সৌদি আরবের প্রিন্স আজ থেকে 6-7 বছর আগে বলেছিল, এক্সাক্ট টাইম মনে নাই সাল, তিনি বলেছিলেন যে ইরানকে যদি কখনো আমেরিকা হামলা করে আমাদের কোনো আপত্তি থাকবে না। এটা কি সিমটম? তখন আমি বলেছিলাম ইরান গেয়া আর্মে, এইটা তখন আমার গালি গালা ছিল। ইরান চলে যাবে, ইরান খরচের খাতায় চলে গেছে। এরপরে খরচের খাতায় কে জানেন? তুরস্ক। এরপরে খরচের খাতায় যাবে তুরস্ক, তারপরে দেশটার নাম বলবো। এবার আপনি একটু আমার গালি দিতে পারেন, বলবো কি অনুমতি দিলে? কথা তো বলতে হবে না। তারপরে দেশটাই সৌদি আরব। ঠিক আছে? কারণ মুসলমানরা জ্ঞানে
বিজ্ঞানে কেউ আগায় না। ওই ইরানের কিছু কথা বলে অমুক পড়েছে, ফাত্রামি গেল, মিথ্যা কথা, কিচ্ছু নাই ইরানে। যা আছে সব চায়না, যা আছে সব উত্তর কোরিয়ার, কিচ্ছু নাই ইরানে। জ্ঞান বিজ্ঞান যেই যেই দেশে নারীকে পিটিয়ে মেরে ফেলে মাথায় কাপড় না থাকলে, ওই দেশের জ্ঞান দিয়ে আপনি কি করবেন? যেই দেশে নারীকে বোরকা মাথাটা খোলা থাকলে চুল তাকে ধরে নিয়ে জেলখানায় রেপ করে মেরে ফেলে, সেই দেশের জ্ঞান দিয়ে আপনি কি করবেন? ওই জ্ঞান দিয়ে আপনি পৃথিবীতে কি কাজ দেখাবেন? এরকম অসভ্য একটা আলট্রা ফ্যাসিস্ট একটা দেশ ইরান। আর এটা মুসলিমদের দেশ, মুসলিম অধ্যুষিত দেশে এটা ঘটবে। কারণ কি জানেন? এর জন্য দায়ী নিঃসন্দেহে পরাশক্তিগুলো, সাম্রাজ্যবাদী শক্তি, কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরে দায়ীটাকে চাইলেই তো আপনারা কিছু করতে পারবে না। একটা লোক চাইলে, আচ্ছা আমার বাড়ি জামালপুর, এখান থেকে গিয়ে আপনার বাড়িতে গিয়ে আমি ভাঙচুর করে আসলাম, আপনার বাড়ির খুঁটি আমি নরবর করে দিয়ে আসলাম, চুরমার করে, আমরা গোয়াল ঘরে গরু খুলে নিয়ে চলে আসলাম। এটা কি সম্ভব? আমি কি জানি আপনার বাড়ি কোথায়? আমি কি জানি আপনার বাড়ির জমিনের গোয়াল গোটা কথা, গরু কটা কি দিয়ে বাইদা রাখছেন? আমি কিভাবে গেলাম আপনার এলাকা ছাড়া, তো কথা ছাড়া? তো আর তারপরে কি যদি আপনার সেই জ্ঞান না থাকে যে আমাকে এগুলো নিয়ে যাবে? এই মুসলমানেরা পড়ালেখা করবে, এরা আমেরিকা, এরাই দেখেন কয়দিন পর পর দেখবেন পাকিস্তানে, বাংলাদেশি, মিশরীয়, তুর্কি, এদের ধরা পড়তেছে, এরা বিদেশে গিয়ে রেপ করে। মুসলমান সম্পর্কে মানুষের ধারণা কি আসবে? আজকে একজনের কাছে শোনো, আজকে 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 একটা তরুণ, তাও আমার জামালপুরের ছেলে, তার সাথে আমার দেখা হয়েছে ঘটনাচক্রে কোথাও, তার সাথে একটা আলোচনায় জানলাম লাওস একটা গরিব দেশ। আমার গত বছরই কম্বোডিয়া লাওসে যাওয়ার কথা ছিল। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমাদের ই ভিসা ক্যান্সেল করে দিয়েছিলাম, আমি যেতে পারিনি। মানে বাংলাদেশকে এইরকম, আমি তখন ওর সাথে একটা আলাপ করতেছি, ভাই আমি তো লাওস গিয়েছিলাম। আমি ঘটনা বলো তো, লাওসের অবস্থা কি? আমি তো একটা লাওসে গিয়েছিলাম, লাওস তো খুব দরিদ্র দেশ। ভাই লাওস এখনো দরিদ্র আছে, বুঝতে পারছেন? তো বললো যে লাওসে এখন ভিসা দেয় না, তারা দাঁড় করায় রাখে, ইন্টারগ্রেশন করে। লাওস যে দেশ, গরিব দেশ, না খায় থাকে। এই এশিয়ার মধ্যে সবচেয়ে দরিদ্র দেশের একটা হলো লাওস। সেই লাওসে যেতে তাকে দাঁড় করিয়ে রেখেছে, তাকে ইন্টারগ্রেশন কেন? ভাই আমি বললাম এরা দরিদ্র দেশ, তোমার ঢুকতে দিবে না কেন? ভাই ধনী আর দরিদ্র প্রশ্ন ধরুন কেন? করা মনে করে বাংলাদেশি মানেই জঙ্গি, তারপর আবার মুসলমান, পাসপোর্টের নাম লেখা মুসলমান, ধর্ম ইসলাম, মানে মুসলমান মানে জঙ্গি মনে করে। এই যে সারা পৃথিবীতে একটা ন্যারেটিভ, যতই বাংলাদেশে আমার বাঙ্গু মুমিনেরা ফালাফালি করুক, সারা পৃথিবীতে ইসলাম এবং মুসলমানের ইমেজটা কি? ইমেজটা হচ্ছে তারা সন্ত্রাসী, তারা জঙ্গি হয়, এবং এরা পড়ালেখা করে না, এরা নারী বিদ্বেষী হয়, নারীর প্রতি হিংসতা দেখায়, এবং এরা নিজের ধর্মকে গুরুত্ব দেয়। যে রাষ্ট্রে বাস করে তার প্রতি তারা নিবেদিত থাকে না। সেই আপনি ধরেন আমি তামিলে গেলাম, তামিল তো একটা জাতি। ধরেন আমি গুজরাটে গেলাম, ধরেন আমি তেলেগু মানে তেলেঙ্গানায় গেলাম, তাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে না? ধরেন আমি ভিয়েতনাম গেলাম, ভিয়েতনামিজদের একটা সংস্কৃতি আছে না? তা আপনি তার সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ না থাকেন, মানবে কেউ আপনাকে? প্রথমে হয়তো ভদ্রতার কারণে কিছু বলবে না। যেমন আমি যেখানে থাকি এই মুহূর্তে, সেখানে কুকুর মানে কল্পনাতীত, তারা কুকুরকে তারা মানে গুরুত্ব দেয়, প্রাণী হিসেবে তার গুরুত্ব দেয়। আপনি যদি কোনো কুকুরকে লাথি দেন, আমার ধারণা আপনি, আপনার সাথে ওই অঞ্চলের লোক কথা বলবেন, আমি শিওর। আমি যে অঞ্চলে আছি, আমি যে এরিয়ায় এখন আছি, আপনি যদি কুকুরকে একটা লাথি দেন, আপনার সাথে কেউ কথাই বলবেন, আপনার সামাজিকভাবে বয়কট করবে। সেই সমাজে যায় যখন আপনি কুত্তারে দেখে গরম পানি ছিটাই মারবেন, কুত্তারে নিয়ে ধরে পানির মধ্যে ফেলে দিবেন, কুত্তারে ফেটানো শুরু করবেন, তো সেই দেশের সমাজ সংস্কৃতি তো আপনি ভায়োলেট করলেন। আপনাকে তো এখানে সমাজ মেনে নিবে না। আপনি বলতেন তো সেই জায়গায়, আমরা তো এই জায়গায় দেখি না যে ওই যে আমরা বাচ্চা হইলে বাচ্চারা তো ওই যে ঠেলা ট্রলিতে নিয়ে ঘুরি, ছোট ছোট বাচ্চাদের পুসেত বলে এখানে। এখানের মানুষ কুত্তারে ওইটার ভিতরে বসাইয়া ফ্যান লাগাইয়া তারপরে আনে, এখন আপনি টাইম করে ঘুরায়। এখন আপনি যদি ওই কুত্তারে যায় বলেন কুত্তা তো হারাম হারাম হারাম, কুত্তার ছবিলে ফেরত পাবো না, এরকম ফাত্রামি যদি আপনি করেন, আপনি তো ওই জায়গায় থাকতে পারবেন না। তবে আজকে ফরিদ ভাই, এই যে আপনি তো ভারতীয় দালাল সবাই বলে, আমি তো রয়ের সরাসরি এজেন্ট বলা হয় আমারে। তো আজকে ভারত আর কিন্তু একটা জায়গায় বাইচা গেছে, তা না হলে হয়তো কিছুক্ষণের ভিতরে কতল শুরু হয়ে যায়। মানে হেন পাপ নাই পৃথিবীতে, এমন কোন জঘন্য পাপ নাই। নিজের মেয়েরে দর্শন করে, মাকে মেরে ফেলে, বাপকে মেরে ফেলে, ভাইকে মেরে ফেলে, বোনকে মেরে ফেলে, চাচা চাচিকে মেরে ফেলে, এরকম পাপ করার পরেও না জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। কিন্তু দেখুন ধর্মের জজবাজ যদি ঢুকাই দিতে পারেন, দেখুন বিরাট বড় ধার্মিক হয়ে যায়।
আর এটাকে তারা কাজে খাটায়। এই যে দেখেন এখানে হিন্দু যুবক বলে তারা প্রচার চালিয়েছিল, কিন্তু পাওয়া গেল মুসলমান। এর আগে আপনার মনে থাকে, আমার এলাকাটা মনে থাকে না, কুমিল্লা নাকি রাজশাহীতে না শ্রীনগর নাকি কোথায় ঘটেছিল, এক্সাক্ট আমার মনে থাকে না এটা। সেখানে কোরআন শরীফের মধ্যে পায়খানা করেছিল, একবার সিরিয়াল, সেটা ফাঁসিয়ে দিতে চেয়েছিল হিন্দুদের। পরে ধরা পড়েছে ওগুলো মুসলমান ছাত্ররা করেছে, মাদ্রাসা ছাত্র। এরা কি পারে না ধর্মের নাম আপনি দেখেন না, গাজীপুরের এক মুফতি মৌলভী খতিব বলেছিল না, ধরে নাকি বলাৎকার করছে ইসকনের লোকেরা। এরা হ্যাঁ এরকম হ্যাঁ লোক হ্যাঁ হইতে যে ওরে বলত এরকম ঠাড়া পড়া মিথ্যা কথা বলে, আবার তাকে বাঁচানোর জন্য বলছে এরা নাকি জিনে ধরছে, পাগল হয়ে গেছে। মানে এরা কত বড় বাটপার, যাতে তার নামে মামলা না হয়। মানে এই মুসলমানদের মানসিক, সেই জন্য না আমি দুঃখিত। আমার পিতার ধর্ম ইসলাম, আমার মায়ের ধর্ম ইসলাম, আমার মা অত্যন্ত ধার্মিক মানুষ, আমার বাবা ধার্মিক মানুষ, আমার মামা ধার্মিক মানুষ, আমার মামি ধার্মিক মানুষ, আমার নানি দাদি দাদা দাদি, আমার চাচা চাচা জ্যাঠা চাচি, প্রতিবেশী ধার্মিক আমি অনেক মানুষ দেখেছি। কিন্তু যখন এরকম পাট পার কিছু দেখি মুসলমান, তখন কিন্তু ওই চায়নার ওই কথাটা আমার মনে পড়ে। এর জন্য আমার উপর অনেকেই ক্ষুব্ধ আমি জানি। আমাকে অন্তত 50 জন বলেছে ফরিদ এই কথাটা বইলো না, তাহলে ভবিষ্যতে তুমি রাজনীতিতে আসতে চাইলে পারবা না। ভাই, আমার কাজ সত্তাতে যাওয়া না, সত্তা মানে রাজনীতি করছি, আমি সমাজ পরিবর্তনের জন্য লড়াই করতেছি। আমার লড়াইটা আমৃত্যু ভাই, 5 বছরে কুর্সির জন্য না। আমি কুর্সি পাইলে ভালো, না পাইলে আরো ভালো, কারণ আমি আমার কাজ সমাজ সংস্কার। আমি ভাই 5 বছরের জন্য ক্ষমতা আসতে চাইও না, আমি ভালোর জন্যই বলি। এখন আপনি যদি ভুল বুঝেন, যেমন আমার এক বন্ধুর ছোট ভাই গাঁজা খাইত, আপনাকে বলি, আমি আমার দুঃখের কথা একটু বলি। আমার এক বন্ধুর ছোট ভাই গাঁজা খায়, প্রথমে বিশ্বাস করি নাই, কিন্তু আমার আমার একটু রোগ আছে, সাইন আছে, রোগ আছে, গন্ধ কম পাই। তাহলে আমার নাকে গন্ধ চলে আসছে গাঁজার, আমি তো গাঁজা খাই, কেউ আশেপাশে গিয়ে দেখি আমার বন্ধুর ছোট ভাই অনেক গাঁজা খাই কে। আমি বললাম ভাইটি কিসের গন্ধ? কয় গাঁজা খাইতেছে। কয় কে খায়? কয় তোমার বন্ধুর ছোট ভাই, তোমার দুস্তর ছোট ভাই। কি বলে? ওর বয়স তো মাত্র 16-17, 18 এখনো হয় নাই। কয় খায় দেখো যায়। আমি ডাক দেয়, আমি তখন নাম ধরে, এই তুই এখানে আসর? তখন মোটামুটি কাজটা, জি ভাই আমি আছি। এই যে এরা অভিযোগ করছে তুই গাঁজা খাস, আর কথা বললো না, মাথা নিচু করে চলে গেল, কিন্তু কোনো কথাই বলেনি। তার মানে সে খায়। তা আমি তাকে আর কিছু বলি নাই। তার আমার বন্ধুকে গিয়ে বললাম, তোর ভাই তো গাঁজা খায়, তোর ভাইরে শাসন কর। আমার কি বললো জানেন? মানে আমারে, সে আমার দুশ্মন মনে করলো। হ্যাঁ হ্যাঁ, তুই আমার বন্ধু হয়ে বলস আমার ভাই গাঁজা খায়, তুই আমার ভাইয়ের বদনাম করস। আমি বললাম, তোর ভাই আমার ভাই, তুই আমার ঘনিষ্ঠ বন্ধু, তোর ভাই আমার ভাই। আমার ভাই গাঁজা খেলে কি তুই আমার ভাই গাঁজা খেলে তুই আমাকে বলবি না? না বলো তুই আমার দুশ্মন। অতটা তুই চড়াবি, আমি হলে তো বলতাম চড়াইলি না কেন, তুই আমার এটা কি বললি? কয় না, আমার ভাই গাঁজা খায় না, এগুলো তোর কাছে বদনাম করছে। এবং তোর ভাইয়ের সামনে তো আমি যে, আমার সাথে আমার বন্ধু 2 মাস কথা বললো না, রাগ করে। আমি অবাক হয়ে গেলাম। 2 মাস পরে দেখি এসে কান্নাকাটি করছে, ফরিদ আমার বাইরে বাসা, আমার ছোট ভাই তোর কথা শুনবা কি? আমার ছোট ভাই গাঁজা খায় বাসা। মানে 2 মাস আগে যদি তাকে আমার কথাটা মানতো, তাহলে তার কাজটা সহজ হইতো না। অনেক কষ্টে তাকে আমরা গাঁজা ছাড়িয়েছি, তার নেশা ছাড়িয়েছি। তো এইরকম আমি চেষ্টা করি ভালো করার জন্য। আমি বলে দেই, এর জন্য রাগ করে যে আপনার সন্তান যদি গাঁজা খায়, আমি যদি না বলি, তাহলে আমি আপনার শুভাকাঙ্ক্ষী কিভাবে হইলাম ভাই? আপনি যদি দেখেন আমার সন্তান একটা ভুল করছে, আপনি যদি আমাকে না বলেন, তাহলে তো ভাই আপনার শুভাকাঙ্ক্ষী না। আমার শুভাকাঙ্ক্ষী নেই তো এটা বলবে, বরং আমার শত্রু হলে চুপ থাকবে, নীরব থাকবে, যে ধ্বংস হয়ে যাক। আমি তো চাই আমার বাংলাদেশের মানুষ ভালো থাকুক। কারণ এই দেশের কালামা পতাকার নামে ফাত্রামি করলে, এই দেশে বোমা হামলা করলে কে মরবে? আমার ভাই, আমার আত্মীয়, আমার বোন, আমার রিশতেদার, আমার প্রতিবেশী, আমার দেশের মানুষ, সে হিন্দু হোক মুসলমান হোক। আমার কষ্ট লাগবে না? এরা বুঝেই না যে তাদের কষ্টের জন্য আমরা কাঁদি, এরা বুঝতেই চেষ্টা করে না। এটা হলো আমাদের দুঃখ, চীনের দুঃখ আমাদের। তো আপনি যেটা বললেন, এই দেশে এই দেশে যেভাবে চলতেছে, এই দেশের মানুষকে আপনি বুঝাইতে পারবেন না। এরা এই যে আপনারা ভারতে আপনার রয়ের দালাল বলে, ভারতের দালাল, এই যে হিন্দুদের, এই যে ইসলামকে বিকৃত করলো, এই যে যে ছেলেরা কোরআনে পায়খানা করলো, এটা পৃথিবীতে ছড়ে গেল না? যে মুসলমানরা, যেটা বলতেছিলাম, মুসলমানদের চিত্রটা, ফিচারটা সামনে আসলো না? যে মুসলমানরা প্রতারণা করে, ওই গাজীপুরের খতিব যখন মিথ্যা কথা বলে যে তাকে বলাৎকার করেছে ইসকন, এটা সারা পৃথিবীতে মেসেজ গেছে না? এই যে আজকে হিন্দু বলে তাকে মারতে গেছে যায় দেখে মুসলমান, এটা ইসলামের কাছে কি মেসেজ গেল? সারা পৃথিবীতে ইসলাম সম্পর্কে কি মেসেজ? অন্তত বাংলাদেশে মুসলমানরা বদমাইশ, এটা কিন্তু গেল। আচ্ছা আপনাকে একটা উদাহরণ দেয়, সারা কাশ্মীরের মুসলমান দেখে মানুষ ভয় পায়, এমনকি ইদানিং কেরালার মুসলমান দেখে ভারতের ভয় পায়, তাদের পাত্তা দেয় না, কেউ বাসা বাড়া দেয় না। আপনাকে আমি লিখে দিতে পারি, একটা অঞ্চলে মুসলমান আছে ভারতে, যে কোথায় যাবে তারা বাসা বাড়া পাবে। কলকাতার মুসলমান দিল্লিতে যায় বাসা বাড়া না, ত্রিপুরার মুসলমান পাবে। বিহারের মুসলমানদেরও কিন্তু জায়গা দেয় না, বিহারের হিন্দুদেরও পাইলে দিল্লিতে পেটায়। দিল্লিতে কিছুদিন আগে একজন পুলিশ অফিসার বিহারের একজনকে পিটিয়ে নাকি মেরেই ফেলেছে, নাকি ট্যাংটুং ভেঙে দিয়েছে।
কিন্তু ত্রিপুরার মুসলমান হিন্দু না, ত্রিপুরার মুসলমানকে কেন জায়গা দেয় জানেন? কারণ ত্রিপুরার মুসলমান মিথ্যা কথা বলে না, ত্রিপুরার মুসলমান সন্ত্রাস করে না। একই ভারত কিন্তু, কাশ্মীরের মুসলমান শুনলে কিন্তু খোদ মুসলমান ভয় পায়, কিন্তু ত্রিপুরার মুসলমান দেখলে কেন মানুষ গালি দেয় না? আমি ত্রিপুরার মুসলমানদের প্রশংসা কেন করি? এই যে আমারে বলে আমি নাকি ইসলাম বিদ্বেষী, আমি প্রশংসা করলাম না এখন আপনার কাছে? আপনাকে এটা জানতেন যে ত্রিপুরার মুসলমানদের মর্যাদা সারা ভারতের মধ্যে সবচাইতে বেশি, সবচাইতে বেশি। কারণ তারা সন্ত্রাস করে না, তারা গরিব মানুষ, কম শিক্ষিত, পড়ালেখা করলে করে, না করলে কাজ করে, একেবারেই সাধারণ মানুষ, কোনো অপরাধ করে না। আপনি কি জানেন যে ত্রিপুরার মুসলমানদের নামে, ত্রিপুরা হিন্দুদের নামে সারা ভারতে দিল্লিতে আপনি মামলা করেন, আর ওই যদি একবার ত্রিপুরাতে ডিউটি করে এসে থাকে, আপনার মামলা নিবে না, বলবে যে মিথ্যা কথা, ত্রিপুরা লোক এটা করতে পারে না। আপনি কি জানেন ত্রিপুরা সবচেয়ে দরিদ্র কিন্তু প্রদেশ, সেখানে চুরি চিন্তাই নেই, ভাবতে পারেন? অথচ মুম্বাই চুরি চিন্তায় আছে, কলকাতায় আছে, রাইট? এমনকি গুজরাটে তো ধনী, সেখানে চুরি চিন্তায় আছে। কিন্তু আপনি কি জানেন ত্রিপুরায় যদি আপনি বলেন আমার আগরতলা আমার পকেট মার হয়েছে, আপনার পুলিশ মিথ্যা কথা বাদ দিয়ে আপনার গ্রেপ্তার করবে, উল্টা। কারণ ওখানে কেউ করে না, অথচ মুসলমানরা সেখানে সবচেয়ে দরিদ্র। এই যে বলে দরিদ্র হলে মানুষ সন্ত্রাস করে, ত্রিপুরার মুসলমান তো সন্ত্রাস করে না। ত্রিপুরার মুসলমান কেন ভালো? কেন? এইগুলো তাহলে ত্রিপুরার মুসলমান ভারতের মধ্যে ইসলামের চরিত্র, মুসলমানের চরিত্র ভালো বানিয়েছে। কিন্তু বাংলাদেশের মুসলমান, কাশ্মীরের মুসলমান, কলকাতার মুসলমান জঙ্গিবাদী, কেরালার মুসলমান জঙ্গিবাদী, তারা আইসে যায় মেয়ে মানুষ। এর জন্য তাই কারা? এই যে ইসলামের আপনি যেটা বললেন, এই যে জামাতিরা যা করতেছে, মুসলমানরা যা করছে, এটা দেখালেন ঘটনা সারা পৃথিবীতে সরে গেল, মুসলমানরা বাটপারি করে। তারপরে মানে কি, যখন সত্যি ঘটনা ঘটবো, ওই যে বারবার বলবে বাঘ আইছে, পরে কিন্তু বাঘ আসলে আর বিশ্বাস করবে না। ইসলামের কে ক্ষতি করছে? জি বলেন। আমাদের শিলং সালাউদ্দিন সাহেব আমেরিকায় আছেন, সেখানে উনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসছেন। পাকিস্তান কিভাবে নগরকে শান্ত রেখেছে, কিভাবে প্রশাসন চলছে, সেই বিষয়ে উনি আইন কানুন বুঝে ওই সিচুয়েশন বাংলাদেশে তৈরি করার চেষ্টা করছেন, যেটাকে পাকিস্তানি বলে শ্বেত হস্তি। এবং উনি যেদিন মিটিং করছেন সেই দিনই পাকিস্তানের 3-4টা শহরে বোমা বিস্ফোরণে সেনা, পুলিশ, সাধারণ পাবলিক 40 জন মারা গেছেন, 42 জন। তাইলে এটা কি হইল? মানে এটা হলো পৃথিবীর মানে কিছু কিছু, যেমন জোক অফ দ্য ডে, জোক অফ দ্য মান্থ, জোক অফ দ্য ইয়ার, এটা হলো জোক অফ দ্য সেঞ্চুরি। বুঝতে পারছেন যে পাকিস্তান এসে বাংলাদেশের নিরাপত্তা দিবে, যেখানে তাদের মসজিদে এলএমজি রেখে বাংকার করে, যেখানে পুলিশ এলএমজি নিয়ে ঘুরে। আমাদের পুলিশ তো বন্দুক ছাড়াই ঘুরে, ওই দেশের পুলিশ থানাতে এলএমজি নিয়ে রেডি হয়ে থাকে বাংকার করে। পুলিশে আপনি বাংলাদেশের থানায় কোনোদিন বাংকার দেখছেন এই বয়সে, যুদ্ধের অবস্থা ছাড়া? তার মানে কি ওইখানে বাংকার করে পুলিশ বসে থাকে, মানে কি, মানে ওই দেশে যুদ্ধ অবস্থা বিরাজ করতেছে। মসজিদ প্রতি সপ্তাহে উড়াই দিতেছে নিজেরাই মরতেছে, মারতেছে, তাদের পুলিশ মারতেছে, তাদের রিভেঞ্জারকে কি আরেকটা নাম আছে পুলিশের উপরে, বর্ডার গার্ড, তাদের মারতেছে, সেনাবাহিনীর লোক মারতেছে। সেই দেশ, যেই শহরের চুরি স্বেচ্ছরে ভরপুর, যেই শহরে সন্ত্রাসে ভরপুর, সেই শহরকে মডেল হিসেবে নিয়ে আসে আমাদের শিলং সালাউদ্দিন। এটা তো জোক অফ দ্য ইয়ার, সেঞ্চুরি ইয়ার না, এটা হলো শতাব্দীর সেরা কৌতুক যে পাকিস্তানের মডেল করতেছে, করুক। আমরা দোয়া করি পাকিস্তানি মডেল শুরু হোক, তাহলে তো বাইতুল মুকাররম বলেন, হাটহাজারি বলেন, প্রতি সপ্তাহে জুম্মাবারে উঠতে থাকবে। এটাই যদি তারা তাদের দিয়ে যদি এটা করতে চায়, করাক। মানে হাস্যকর ব্যাপার, মানে তুলনা করার একটা মার্জিন থাকতে হয়। যে পাকিস্তান কিছুদিন আগে সংসদে দাঁড়িয়ে বললো আমি বাংলাদেশ বানাতো, এই পেয়ারা পাকিস্তানি তার আব্বা, এই শিলং সালাউদ্দিনের রিহানি আব্বারা বললো আমি বাংলাদেশ বানাতো পাকিস্তানের সংসদে, এমন না যে ভারতের সংসদে বলছে। সেই দেশের সেই শহরের মানে পরিবেশ যদি বাংলাদেশে চায়, তাহলে তো পাকিস্তানের যদি বলে আমি বাংলাদেশ বানাতে, এবার তো বলতো আমি উগান্ডা বানাতো। যদি উগান্ডা বানাইতে চান তাও পারবেন না, কারণ রপ্তানিতে এখন উগান্ডা আমাদের উপরে। শ্রীলঙ্কা বানাইতে পারবেন না, তারাও আমাদের সাথে উন্নত অবস্থায় চলে গেছে। অন্য কোনো দেশের তুলনা করলেও ভালো লাগে। আর একটা মজার বিষয় কি জানেন, 2024 সালে যেই চাউল ইউরোপ রপ্তানি ব্যান করে দিছে পাকিস্তানের, আমেরিকাতে ব্যান, ইউরোপ রপ্তানি ব্যান করে দিছে, সেই চাউল $70 বেশি দিয়ে বাংলাদেশ নিচ্ছে। গম আনছে $70 বেশি দিয়া, আবার এইটার সাফাই গাইতেছে আপনারই ভাই কষা জাহিদ। এখন ফরিদ ভাই, আপনার একটা প্রশ্ন আমি একটু না জিজ্ঞেস করলে নয়। কষা জাহিদ গত 2 দিন আগে বলছিল যে বাংলাদেশের গণমাধ্যম
সরকারের আইন মানছে না, কোর্টের রায় মানতেছে না, কোনো কিছু মানতেছে না, কারণ কোর্ট এবং সরকার বলছে শেখ হাসিনার কোনো প্রচারণা ইন্টারভিউ ছাপা যাবে না। এইটা বলার পরেই আজকে আবার রয়টার্স এর এইটা বাংলাদেশের সব পত্রিকায় ছাপা দিছে যে রয়টার্স এর শেখ হাসিনা। এখন কষা জাহিদ কি রয়টার্স এর বিরুদ্ধে মামলা মোকদ্দমা করবেন বা রয়টার্স ব্যান করবেন কিনা? আমাদের জামালপুরে একটা গ্রাম্য লোকের একটা জামালপুরে অজপাড়া গায়ের কম শিক্ষিত লোকের একটা গল্প বলে, মানে শোল্লক বলে আর কি। আল্লাহ যখন চুলে ধরে টানে তখন ঠেঙ্গে ধরে টানে নামাইতে পারবি। তো এই কষা জাহিদ কপালের জোরে হয়ে গেছে প্রতিমন্ত্রী, মর্যাদার উপদেষ্টা। আমরা হাসি, মানে যাকে দেখলে বিদেশি এয়ারপোর্ট বলে, তাও আমেরিকার এয়ারপোর্ট না, ভারতের দিল্লি এয়ারপোর্টের লোক জোরে নেশৌরি কাছে আয়া গাঞ্জাগুর কই থেকে আসছে, এই নেশাগুর কই থেকে আসছে, এত সুন্দর চেহারা। এখন সেই ব্যক্তি বলে যে শেখ হাসিনার কথা বাংলাদেশে ছাপা যাবে না। ভালো করছে, শেখ হাসিনার কথা বাংলাদেশে ছাপতে দিবে না বলেই তো রয়টার ছাপছে। ভালো করছে। অনেক সময় না চাপে বড় হয়ে যায়। ওই যে কথাটা বলছে ওই কথাটাই কিন্তু আবার রয়টারও ছাপছিল, সারা পৃথিবীতেই ছাপছে, শেখ হাসিনার বয়ান ছাপানো যাবে না। মানে কি হইলো, উল্টা হয়ে গেল, চাপে পড়ে গেলে এগুলো আরো ঘটবে। এই কষা জাহিদারা মেম্বার হইতে পারবে না, যাদের 5টা ভোট নাই, 5টা, তার 5টা ভোট কেউ দিবে কিনা আমার সন্দেহ আছে। আমার যথেষ্ট, তার বউ তাকে ভোট দিবে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু 5 কোটি মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার মতো আছে। 5 কোটি মানুষ শেখ হাসিনার জন্য জান প্রাণ দিতে পারে। সেই শেখ হাসিনার খবর বাংলাদেশে ছাপবে না তো কোথায় ছাপবে? কষা জাহিদের কথা ছাপবে। এই কষা জাহিদের নাম কি মনে রাখবে? কষা জাহিদের কথা। কিছুদিন আগে মান্না ভাইয়ের ব্যাগ টানলো, জুতা টানলো, তার আগে কার ব্যাগ জুতা টানছে তারও ইতিহাস আমরা জানি না। হঠাৎ করে বাপ দাদার নাম নেই, চানমন্ডলে বিয়ে হয়ে গেছে, কেসকি বান্দির পোলা হয়ে গেছে সুলতান খা। তো এই লোকেরা তো লম্বা লম্বা কথা বলবে, বলতে দেন, এদের এখন সুসময় কথা বলার। আমাদেরও সময় আসবে, আমাদেরও সময় আসবে বলার, তখন আমরা বেশি কিছু করবো না, তাদের কথাগুলো কাট কপি পেস্ট করে বলবো। কষা জাহিদ যদি উপদেষ্টা হইতে পারে আমরাও হইতে পারবো, কষা জাহিদ যদি প্রতিমন্ত্রী হইতে পারে আমরাও হইতে পারবো। আমাদের 5টা না, আমাদের 50,000 ভোটের মানুষ আছে, দেওয়ার মানুষ আছে। এক উপজেলাতেই পাবো 50,000 ভোট। বাংলাদেশের যে কোনো জায়গায় ইলেকশন করলে 50,000 ভোট পাওয়ার মতো যোগ্যতা এখন হয়ে গেছে, এখন হয়ে গেছে। আগে ছিল না, স্বীকার করতেছি না, বলছি না যে এখন হয়ে গেছে। কষা জাহিদের এলাকায় ইলেকশন এখনো যদি করি, কষা জাহিদ জামানত হারায় যাবে। আমি যদি কুত্তা মার্কা দিয়ে ইলেকশন করি, শেখ ফরিদ কুত্তা মার্কা ইলেকশন করবে, কষা জাহিদ যা মন চাই তা আমি, জামানত হারাই ফেলবে। আর যদি নৌকা মার্কা ইলেকশন করি, কষা জাহিদের তো ওর তো এজেন্টই খুঁজে পাবে না, ও আমার বিরুদ্ধে ওর এলাকায় ইলেকশন করবে। তো তাহলে এই কষা জাহিদারা কি বললো এগুলো, মানে অন্তত পক্ষে মাহমুদুর রহমান মান্না ভাইকে যদি উপদেষ্টা বানাইতো তারেক রহমান, তাও বলতাম তারেক রহমানের একটা রুচি আছে, মিনিমাম রুচি। লন্ডনে ছিল, আমরা ভেবেছিলাম লন্ডনে থাকলে মানুষের, বিলাতে গেলে মানুষের নাকি চেহারা, রং, রুচি, মেধা বদলে যায়। আমরা দেখি 17 বছর তারেক রহমান লন্ডনে থাকার পর তার রুচি মেধা কমে গেছে। আমি যদি 17 বছর লন্ডনে থাকতাম, মানুষ আমার কথাতে দাঁড়িয়ে থাকতো, ভোট তো দিবে না, রাস্তায় দাঁড়িয়ে থাকতো, সংসদে দাঁড়িয়ে থাকতো শোনার জন্য। আমি শেখ ফরিদ 17 বছর না, 17 মাস যদি লন্ডন থেকে ফেরত আসি, 17 মাস যদি ইউরোপ থেকে ফেরত আসি পড়ালেখা করে, সংসদে নয় শুধু, যে কোনো জায়গায় বক্তব্য দিব, দাঁড়িয়ে থাকবে মানুষ ঘন্টার পর ঘন্টা। এখনই তো থাকতে চায়, ঘন্টার পর ঘন্টা থাকবে। আর তার বক্তব্য কেউ শুনেই না। 3টা বক্তব্য দিলে 4টা বলা হয়। তিনি বলে ফেলেন প্রাথমিক বিশ্ববিদ্যালয়, তারপরে কি জানো ফিউচার পাস নাকি পাস ফিউচার কি যেন বলে, আল্লাহ জানে। তো এতই রুচির তার নষ্ট হয়ে গেছে যে এই কষা জাহিদকে তিনি উপদেষ্টা, অন্তত পক্ষে মাহমুদুর রহমান মান্না ভাইকে বানাইলে তাকে সে পছন্দ, বাংলা পৃথিবী বুঝতে, আরে বাপরে বাপ, ছাত্র নেতা, কিংবদন্তি ছাত্র নেতাকে তার উপদেষ্টা বানাইছে। এটা হইলো তার রুচির, তার রুচির এত দুর্ভিক্ষ লেগে, লন্ডন থেকে তার রুচির দুর্ভিক্ষ লেগে গেছে। আমার ধারণা তারেক রহমান যদি লন্ডন না থেকে 17 বছর বাংলাদেশে থাকতো, মাহমুদুর রহমান মান্না ভাইকে উপদেষ্টা বানাইতো, তার চান্সা তার ব্যাগ টানা লোককে উপদেষ্টা বানাইতো। আমাদের কিন্তু সময় আসবে, আমরা এগুলোই বল, আমরাও তখন বলবো জনগণের স্বার্থে আমরা গমের দাম বাড়িয়েছি, জনগণের স্বার্থে আমরা কাপড়ের দাম বাড়িয়েছি, জনগণের স্বার্থে আমরা ট্যাক্স বাড়িয়েছি, জনগণের স্বার্থে আমরা জামাত বিএনপি কষা জাহিদদের নিষিদ্ধ করে দিয়েছি, জনগণের স্বার্থে আমরা, যা ঘটবে সব জনগণের স্বার্থে। ঠিক আছে। আর মৌলবীদের যখন আমরা চাই সোজা করবো, মৌলবীদের যখন আমরা জায়গা মতো পাঠাবো, মৌলবীদের যখন আমরা মোটামুটি তাদের যেখানে উপযুক্ত জায়গা সেখানে পাঠাবো, তখন আমরা বলবো এগুলো ইসলামের স্বার্থেই করতেছি। কারণ আমরা শিখে ফেলেছি, বাংলাদেশ আওয়ামী লীগও শিখে ফেলেছে, তারাও বলবে
তারাও বলবে। মানে আমি সবচেয়ে আশ্চর্য হয়ে যাই কি জানেন, আগামীতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের যারা এমপি হবেন, নেতা হবেন, মন্ত্রী হবেন, বা যারা আওয়ামী লীগের কর্তৃত্ব নেবেন, নেতৃত্ব নেবেন, তাদের জন্য বলতেছি, তাদের আর বেশি কষ্ট করতে হবে না। জাস্ট তারেক রহমান কি বলছে, শিলং সালাউদ্দিন কি বলছে, ভাবির পোলারা কি বলছে, কষা জাহিদারা কি বলছে, কেসি গেট রিজভি কি বলছে, এগুলো মুখস্থ রাখলে হবে। ধরেন মনে করেন বলে ফেলো